শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোবার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের খুব ভালো কাটুক এই প্রত্যাশা নিয়ে শুরু করছি এই আয়োজন এবং আপনাদের সাথে আছি আমি সুস্মিতা এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক শুভ সকাল, আমার পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা। সুস্মিতা, তোমাকেও শুভ সকাল রুম্মান, কেমন আছো? আমি তো খুবই ভালো আছি, একটু ঠান্ডা লেগেছে, মানে হয় না ঋতু পরিবর্তনের সময় যেটা হয় একদম। তবে আমরা কিন্তু খুব উৎসুক হয়ে আছি ফাল্গুনকে বরণ করে নেওয়ার জন্য। একদমই তাই। এবং সে কারণে হচ্ছে কি তুমি সবসময় রঙিন পোশাক পরো, রঙিন শাড়ি পরো, দেখতে খুব ভালো লাগে। যেহেতু রাঙা সকাল, চেষ্টা করি একটু রঙিন ভাবেই শুরু করতে আসলে দিনটাকে। এবং আজকে কিন্তু আমাদের সঙ্গে একজন রঙিন অতিথিও আছেন। হ্যাঁ, এবং তার গল্প শুনে আমাদের তাতা থই থই করে নাচতেও ইচ্ছে হতে পারে, কারণ তার জীবনের প্রতিটি অধ্যায়ের সাথে নৃত্য জড়িয়ে আছে। একদম। চলো জানিয়ে দিই কে আছে আমাদের মাঝে। দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন নৃত্যশিল্পী আমিরুল ইসলাম মনি। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আমি ভালো আছি। আমিও সবাইকে স্বাগতম জানাচ্ছি রাঙা সকালের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে। বাহ, চমৎকার। যেটা আমি বলছিলাম দর্শকদেরকে, যে আপনার জীবনের প্রতিটি অধ্যায়ের সাথে নৃত্য জড়িয়ে আছে। একদম। তো নৃত্য কলার গল্প তো অবশ্যই শুনবো, তবে একটু ব্যক্তি মানুষটাকে আবিষ্কার করতে চাই, কারণ আমাদের রাঙা সকাল অনুষ্ঠানের রীতি অনুযায়ী আমরা একদম শৈশব থেকে, পরিবার থেকে, হয় না যে মানুষ তো আসলে হঠাৎ করে সফল হয়ে যায় না, তার পেছনে একটা ভিত্তি থাকে, তার পেছনে একটা গল্প থাকে। হ্যাঁ হ্যাঁ, সেই গল্পগুলো একটু শুনি। একটু জন্ম কোথায়, বেড়ে উঠেছেন কোথায়? আমার জন্ম খুলনা শহরে। সাংবাদিকরা অনেক সময় লেখার সময় বলে যে খুলনায় যাচ্ছি ঈদ করতে গ্রামে, কিন্তু এটা খুলনার শহরে, টাউনে আমার জন্ম। পরে ওখানেই বেড়ে ওঠা। আমার স্কুল প্রথমে ইনফ্যান্ট্রি স্কুল, ভিক্টোরিয়া ইনফ্যান্ট্রি স্কুলে ক্লাস 1-2 পর্যন্ত পড়েছি। পরে 3 থেকে খুলনা জেলা স্কুলে আমি পড়াশোনা করি। আচ্ছা, আমার এইভাবেই শুরু। আর আমি স্বাধীনতার পরপরই নাচের স্কুলে ভর্তি হই, খুলনা স্কুল অফ মিউজিকে। ওখানে 1 বছর শেখার পরে আমার টিচার আর একটা একাডেমিতে জয়েন করে, সেটা খুলনা কলাভবন। তারপরে ওনার একটা নিজস্ব একাডেমি হয়, নজরুল একাডেমি। তাই 3টা একাডেমির সঙ্গেই যুক্ত ছিলাম, যেহেতু স্যারের সঙ্গেই প্রথম থেকে সম্পৃক্ত হয়েছি। আর স্যার, নাচের গল্পটাই আমরা একটু পরে ঢুকি, কারণ আপনাকে একটু আবিষ্কার করতে চাই সেই খুলনা শহরে আপনি আসলে কেমন দিন কাটিয়েছেন, ছোটবেলায় কেমন ছিলেন, আপনি দুষ্টুমি করতেন কিনা? ভীষণ দুষ্টুমি করতাম, খুব চঞ্চল ছিলাম আমি। মানে আমার ফ্যামিলির একদম খুব ছোট। আমার কাছে মনে হতো যে আমি খুব আদরের, আবার মনে হতো যে আমাকে মানে শাসন করা হচ্ছে। হ্যাঁ, শাসন করা হচ্ছে। আর দাম দেয় না বেশি, বা ছোট হিসেবে আর কি একটু। আগে তো এগুলো খুব ছিল আমাদের ছোটবেলায়, যে খুব শাসনে রাখতো। তো আমার মা খুব কড়া ছিল, আর মা ছিল খুব নামাজি। তো মাকে বেশি ভয় পেতাম। বাবা ছিল ফরেস্টের রেঞ্জ অফিসার, উনি ওই সুন্দরবনেই থাকতো বেশি। বাসায় 15 দিন পর একবার এসে বাসায় আসতো। আর ওই তার জল খাবার নিয়ে যেত খুলনা থেকে, লঞ্চে করে যেত সুন্দরবন আর কি, তার ডিউটি। তো বাবাকে খুব বেশি পাই নাই, মার শাসনেই আমরা থাকতাম। আর মার শাসন এমন ছিল যে আমার ভাই বোন যারা বড়, তারাও খুব মাকে ভয় পেত। মানে বড় হয়েও মনে হয় মা বোনদের মানে শাসন করেছে, এরকম। এখন মনে হয় না যে সেই শাসনটা দরকার ছিল? হ্যাঁ, আসলে সেই শাসনের জন্যই মনে হয় অনেকের চেয়ে অনেক ভালো আছি আমি। এটা মানে আল্লাহর কাছে শুকর করি যে ছোটবেলার যে শাসনটা, সেটাই সঠিক পথ নির্দেশনা দেয় একজন মানুষকে। তা সেইভাবে গড়ে উঠেছি কিন্তু আমি শৈশব থেকেই। বাহ, চমৎকার। মা শাসন করতো, কিন্তু মূলত কি নিয়ে শাসনটা করতো, কি চাইতো? যে খুব মন দিয়ে ছেলে পড়াশোনা করবে? একদম সেটাই। কিন্তু আমার পড়াশোনার চেয়ে বেশি ঝোঁক ছিল নাচের দিকেই। অবশ্য মা চাইতো যে পড়াশোনা করি, পড়ার টেবিলে কিন্তু মানে ফাঁকি দেওয়ার একটা টেন্ডেন্সি ছিল তখন থেকেই। আর কোনো জায়গায় যদি পড়ার টেবিলে দেখি যে গান বাজতেছে, বিশেষ করে আমাদের ছোটবেলায় আমাদের মানে পাড়ার মোড়ে
ঘোষ বাড়ি ছিল হিন্দুদের, ওখানে মানে ইয়ে হতো, ওই পূজা হতো। আর পূজার সময় আগে ওই সময় মানে ওই মহালয় থেকে শুরু হতো মানে মাইক বাজানো। তা ওই জিনিসগুলো খুব আকর্ষণ করতো। পড়ার টেবিলে বসে মনে হতো যে কখন ওই মাইকের সামনে যাব, একটু দেখব। আর চলে যেতাম, মানে পড়ার ফাঁক দিয়ে চলে যেতাম। বা আমাদের ওই খুলনাতে তখন ইয়ে ছিল যে খুব বাবার খুব ইয়ে যে খুব তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তো, আবার ভোরে উঠতো আজানের সময়। তো সারা 9টার সময় আমি হয়তো খেয়ে দিয়ে সবাই শুয়ে পড়তেছে, ওই সময় আমি চলে যেতাম ওই মাইকে ধরে পূজা মণ্ডপে যায়, ওই ইয়ে শুনতাম, মানে গান শুনতাম। আর ওই গান শুনে মনে হতো যে একটা ভিতরে রিদেম কাজ করতো। তা এই রিদেমটা শুধু যে অনেক রাত্রে আমার ইসে দেখতাম যে ঘুমের ঘরে যে মানে ঘুমিয়ে গেছি, তারপরে কোনো বাঁশির সুর আসছে দূরে কোথা থেকেও, ওই সুরটাও আমার ভিতরে তখন থেকে রিদেম আমার ভিতরে কাজ করতো, যে একটা আলাদা একটা কিছু, যে ওইটা মানে এই সাংস্কৃতিকের যে বিষয়গুলো, এটা আলাদা একটা বিষয়, চর্চার বিষয় বা সাধনার বিষয়। আমার মনে হতো যে ওই সাধনাটা দরকার করা, মানে একটা শিল্পীর জন্য। তখন থেকেই ওইভাবে মনের মধ্যে প্রস্তুতি নিতে থাকি যে একটা বড় শিল্পী হওয়া যায় কিভাবে, সেটাই। আর মার যে শাসনটা, ওটা তো মানে এখন বলি যে খুব ভালো পথ চলার জন্যে। আর মা চাইতো যে পড়াশোনায় যেন ভালো করি। জি, মা চাইতেন ভালো করেন, কারণ প্রত্যেক বাবা মাই চান যে তাদের সন্তানরা আসলে সুপ্রতিষ্ঠিত হন, এবং আপনি সেই প্রতিষ্ঠিত হয়েছেন। আপনি একজন সফল মানুষ, যে কারণে আজকে আপনি আমাদের অতিথি। আপনার সফলতার কিছু তথ্য আমরা দর্শকদের জানাতে চাই, তারপর আবার গল্পে ফিরবো। কি বলো সুস্মিতা? একদম তাই, তুমি জানিয়ে জানাবে? ফেলি। আমাদের আজকের অতিথি বেড়ে উঠেছেন খুলনায় এবং খুলনা স্কুল অব মিউজিকে ভর্তি হওয়ার মধ্য দিয়ে নৃত্যের সঙ্গে আমিনুল ইসলাম মনির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেখানে তিনি ওস্তাদ রাশেদ উদ্দিন তালুকদারের কাছে নৃত্যের প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন এবং পরবর্তীতে ওস্তাদ লক্ষ্মীকান্ত সিং এর কাছে মণিপুরী নৃত্যে দীক্ষা নেন। উচ্চতর নৃত্য শিক্ষার লক্ষ্যে ঢাকায় এসে তিনি বুলবুল ললিতকলা একাডেমি বাফাতে ভর্তি হন এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে গড়ে তোলেন। কোর্স সম্পন্ন করার পর তিনি বাফার সঙ্গে অল ইন্ডিয়া ট্যুরে অংশ নিয়ে ভারতের বিভিন্ন স্থানে নৃত্য পরিবেশন করেন। পরবর্তীতে তিনি বুলবুল ললিতকলা একাডেমিতেই প্রশিক্ষক হিসেবে যুক্ত হন এবং দীর্ঘদিন ধরে সেখানে নৃত্য শিক্ষা প্রদান করে আসছেন। নৃত্যচর্চা বিস্তারের লক্ষ্যে ঢাকায় তিনি পরশমণি কলা কেন্দ্র নামে একটি নৃত্য সংগঠন প্রতিষ্ঠা করেন। একই সঙ্গে তিনি বাফার পাশাপাশি নবাবগঞ্জ ললিতকলা একাডেমি নাফাতেও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নৃত্য চর্চায় তিনি যুক্ত আছেন এবং তিনি প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে। বর্তমানে তিনি বুলবুল ললিতকলা একাডেমি বাফার ভাইস প্রিন্সিপাল হিসেবেও দায়িত্ব পালন করছেন এবং নিয়মিত লোকনৃত্য ও সাধারণ নৃত্য পরিবেশন করে নৃত্য চর্চাকে আরও বিস্তৃত করে চলছেন। দর্শক, আবারও ফিরছি তার কাছে। অনেক কাজ করেছেন, অনেক কিছুর সঙ্গে যুক্ত আছেন, কিন্তু আবারও সেই শৈশবে একটু ফিরতে চাই। আপনি বলছিলেন সংস্কৃতির বিষয়টা আপনার ভেতর ছিল, তো বিশেষ এমন কাউকে দেখে আপনি উদ্বুদ্ধ হয়েছিলেন? কারো কথা মনে পড়ে? পরিবারে কেউ ছিল? পরিবারে মানে নাচের দিকে ছিল না, কিন্তু গান শিখতো আমার মেজ বোন আর সেজ বোন দুজনে। তাও ঘরে জানলা দরজা বন্ধ করে টিচার রাখতেন, কিন্তু মা বোনদের কখনো বাইরে কোনো স্টেজে গান গাওয়ার সুযোগ দেয় নাই বা চায় নাই যে করুক, গান শিখুক। সেই শেখার জন্য অতটুকুই সে প্রগতিশীল ছিল মা, কিন্তু অনুষ্ঠান করতে মেয়ে মানুষ বাইরে মানে নিজের জন্য গান শেখা যাবে, কিন্তু অন্যকে গান শোনানো যাবে না। সেই গান শিখে লাভ কি আমার বোনদের? তারা কোনো মঞ্চে গাইতে পারে নাই। অবশ্য স্কুলের অনুষ্ঠানে, কলেজের অনুষ্ঠানে তারা গান গাইতো, ওটা এলাও ছিল মার। কিন্তু পরে বড় হয়ে পরবর্তীতে আমার মেজ বোন খুলনা বেতারের আর কি নাট্যশিল্পী হয়েছিলেন, আবার মঞ্চেও নাটক করতে দেখেছি তাকে ছোটবেলায়। তো ওইটুকুই মেজ বোনটাই যতটুকু, আর সেজ বোন হলো কিছু গানের অনুষ্ঠান করেছে, এই দেখেছি আমাদের ফ্যামিলিতে সাংস্কৃতিক দিকে। তো যেটা আপনি বলছিলেন যে পূজা মণ্ডপের সেখানে কিংবা বিভিন্ন জায়গায় গান বাজলে আপনার ভিতর একটা রিদম চলে আসতো, সেখান থেকে নাচের শুরু? নাচের শুরুটা আসলে ওই আমার বোনরা করতো কি, তখন তো সিনেমা দেখতে যেত, তাদের তো খুব নেশা ছিল সিনেমা দেখার। এখন তাদের সঙ্গে একটা গেটিস লাগবে, সেই গেটিসটা ছিলাম আমি। আর মানে তারা একা বাসা থেকে বেরোতে দেবে না মা,
তো আমাকে সঙ্গে নিয়ে যেত, বলতো যে বান্ধবীর বাসায় যাচ্ছি বলে নিয়ে যেত সঙ্গে আমাকে। তারপর সিনেমা দেখে আসতো আর আমাকে শেখাই নিয়ে আসতো সারা পথে যে বাসায় যাই বলবি যে অমুকের বাসায় গেছি, আরতির বাসায় গেছি, বা সন্ধ্যা বা কোনো বান্ধবীর বাসায় গেছি, তারা চানাচুর খেয়েছে, চা খেয়েছে, বিস্কুট খেয়েছে। ওগুলো আমি কোনো বাসায় গেলে একটা ইয়ে ছিল যে আপারে বলতাম নাস্তা দিবে না, চা বিস্কুট দিবে না, এটা বলতাম ছোটবেলায়। তো ওই আপারা আমাকে সঙ্গে নিয়ে যেত সিনেমা দেখতে। সিনেমার গানগুলা আবার আমার ভিতরে কাজ করতো। কোন ধরনের সিনেমা, মানে মনে আছে দু একটা নাম? তখন তো ওই যে পাকিস্তানি ছবি দেখতো, বা ওই সময় ইন্ডিয়ান ছবিগুলা হতো না, পথে হলো দেরি, সাগরিকা, কি সব ছবি, উত্তম সুচিত্রার ছবি। হ্যাঁ হ্যাঁ ওইসব। তো ওইসব ছবির একটা যেসব গান আর কি নাচ ছিল, সেগুলো আর কি ওই গানগুলা গেয়ে গিয়ে নাচ করার পরে, স্বাধীনতার পরে যেসব সিনেমার গান নাচ, মানে নাচের যারা সিনেমার মধ্যে নাচ থাকতো, এই নাচের গানগুলা আমার ভিতরে কাজ করতো। ওগুলা দিয়েই প্রথমে আর কি ইয়ে করি, যে চর্চা করি, যে ওই গান দিয়েই চেষ্টা করতাম নাচ করার নিজে থেকেই। মানে ওই ফলোটা করার জন্যই আস্তে আস্তে আমার ভিতরে নাচের একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যায়। মাঠে খেলতে খেলতে আপনি নাচের দিকে ঝুঁকে পড়েছিলেন কিছু একটা, এরকম শোনাচ্ছে। হ্যাঁ হয়, মানে খেলাধুলার দিকে খুব ইয়ে ছিল। মানে বাসা থেকে আমার বড় ভাই ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো, আমার বাবা ছিল ফুটবল খেলতো। ফুটবল খেলার দরুন আমার বাবা আর কি ফরেস্টের চাকরিটা পায়। ওই তৎকালীন সময় ইন্ডিয়াতে পড়াশোনা করার সময় ইন্ডিয়ান ইংরেজ আর কি বাবাকে উদ্বুদ্ধ করে, পরে আর কি তাকে চাকরি দিয়েছিলেন ওই খেলার জন্যই। আচ্ছা। তো ওই খেলার ধরনটা আমার বড় ভাইয়ের ছিল, কিন্তু আমার ভিতরে খেলার কাজ করতো না। আমাদের যেহেতু বাসার সামনেই মাঠ, তো বিকেল হলে খেলতে যেতে হতো, ওইটা ইয়ে ছিল। আর যে কোনো জায়গায় থাকলে সন্ধ্যার আজান পড়লেই তার সাথে সাথেই বাসা আসতে হবে, তারপরে আসলে মাইট সোজা একদম। তো ওই জিনিসটা ফলো করতাম। অনেক সময় সিনেমা দেখে আসতাম, আসার পরে শীতের দিন তো খুব সহজেই সন্ধ্যা হয়ে যেত। তখন সন্ধ্যা হয়ে গেলে ওই বাসায় ঢুকবো কিভাবে, গেট দিয়ে করবো, মা কোথায় আছে, খুব উকি ঝুঁকি দিয়ে দেখতাম যে রাগারাগি করতেছে কিনা আমাদের নিয়ে। তো ওই ভয় ভয়ে আসতাম, খুব ভয় কাজ করতো তখন মার শাসনটা। জি। ছোটবেলায় তো আপনি সিনেমা দেখতে দেখতে অভিনেতা হবারও স্বপ্ন দেখেছিলেন। হ্যাঁ, আসলে অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেছি, সিনেমা দেখা, তারপরে আবার খুলনাতে প্রদর্শনী হতো। কিসের? এই কৃষি প্রদর্শনী, আচ্ছা। বাণিজ্য মেলা। আচ্ছা। তো ওখানে ঢাকা থেকে শিল্পীরা যেত, এই যে শাবানা, সুজাতা, আজিম, আনিস ভাই, কল্পনা, সরবরি, এরা যেত ওখানে খুলনা প্রদর্শনীতে। তো ওনরা যখন আসতো, অনেক সময় নাটকের জন্য আসতো। খুলনা নাট্য নিকেতন একটা ছিল তখনকার সময়, এখনো আছে। তো ওই নাট্যশিল্পীরা নাটকের জন্য আসতো, ঢাকা থেকে যেত। তো ওই সময় ওরা আমাদের বাসার কাছেই একটা হোটেল, শাহিন হোটেল, তখন ওই হোটেলটা খুব নাম করা খুলনার মধ্যে। তো ওই শিল্পীদের দেখতে যেতাম, ওনারা 3 তলায় বা 2 তলায় দাঁড়ায় থাকতো, আমরা নিচে দর্শকরা একটা ঝলক আসবে দেখার জন্য এই উপর দিকে তাকিয়ে থাকতাম। পরে ওনারা এসে উপর থেকে এরকম হাত নাড়তো, ওই হাত নাড়তাম। তো মনে হতো যে শিল্পীদের কত দাম। তা একটা শিল্পী হতে, মানে শিল্পী হলে, অভিনয় শিল্পী হলে তার অনেক মূল্য আছে, সম্মান আছে, সারা দেশের মানুষ চেনে। এখন তো মানে সারা বিশ্বের মানুষই শিল্পীদের চেনে বিভিন্ন মাধ্যমে, মিডিয়ার অনেক দূর এগিয়ে গেছে। তো মনে হতো যে আমি অভিনয় করব। তো অভিনয় করতে গেলে কি করতে হবে, তখন আমার ভিতরে কাজ করছে যে নাচ শিখলে তো মানে অভিনয়টা ভিতরে ঢুকে, নাচের মাধ্যমে অভিনয় সম্পর্কে সব বোঝা যায়, জানা যায়, এক্সপ্রেশন বোঝা যায়। এই জন্যই আমি নাচের দিকে পরে ভর্তি হই বা ঝুঁকে পড়ি নাচের দিকে বেশি। আচ্ছা, ভর্তি হওয়া বা প্রাতিষ্ঠানিকভাবে নাচ শিখতে শুরু করা, সেটা কবে থেকে এবং কিভাবে শুরু হলো? আসলে সেটা শুরু হয়েছে ওই ছোটবেলায়। আমার স্বাধীনতার পরে আমার আগেও মেজো আপা অভিনয় করতেন, যার সঙ্গে নাট্য পরিচালক ছিল দেলোয়ার হোসেন দিলু। দিলু ভাই আমাদের বাসায় আসতো। তা আমার বোন বলে কি যে আমার ছোট ভাই মনি, ও তো নাচের দিকে ওর খুব শখ, নেশা, তো ওর একটু কোথাও কোনো একাডেমিতে
দেখেন মানে শেখানোর জন্য ভর্তি করা যায় কিনা। তো তখন বলার পরে ওই দেলার ভাই ছিল, আমাকে তখন জিজ্ঞেস করলো যে তুমি কি ফিঙ্গারিং পারো? আমি তখন তো এসব ব্যাপারে, মুদ্রার ব্যাপারে একদম অজ্ঞ, কিছুই বুঝি না, নাচের নাও বুঝি না তখন, মানে নাচটা ভিতরে ছিল দেখে নাচ করতাম। তো উনি বললেন ফিঙ্গারিংটা কি? আমি বললাম যে আমি জানি না কি। তো উনি আবার এইভাবে হাত নাড়ায়, এইভাবে করে দেখালো যে এগুলাকে ফিঙ্গারিং বলে, নাচের মুদ্রা আছে কিছু। তো তখন বুঝলাম যে তো ওই সময় ঠিক স্বাধীনতার 71 সালেই এই ব্যাপারটা। পরে উনি বললো যে ঠিক আছে, ওরে খুলনা কলা ভবনে ভর্তি করে দেবো, ওটা আমাদের বাসার কাছেই। পরে তো যুদ্ধ বেঁধে গেল, যুদ্ধ বাঁধার পরে যে স্বাধীন হলো, আমার মেজো আপা বললো যে তোর যদি কোথাও দেখিস যে নাচ শেখার একাডেমি, তা তুই সেখানে বলিস ভর্তি হতে পারিস। হ্যাঁ, পরে আমি ওই রাস্তা দিয়ে হাঁটি, তখন একদিন বিকেলে খুলনা স্কুল ওই কলা ভবন হলো বাসার 2টা গলির পরে আর কি, ওটা আজম খান কমার্স কলেজের পাশেই খুলনা কলা ভবন। তো দেখি যে ঘুঙুরের শব্দ। তো তখন তো ছোট, আর এমনি দুষ্টামি করতাম, বাইরে সাহস ছিল, কিন্তু মানুষের সামনে কথা বলা বা মানে ঢুকে একটা জিজ্ঞেস করা, এগুলো আমার তখন সাহস হতো না, ভয় পেতাম যে জিজ্ঞেস করবো যায় কি। তো পরে মেজো আপারে বললাম যে ওখানে ঘুঙুরের শব্দ শুনেছি কলা ভবনে, তো ওখানে ভর্তি করতে দাও আমারে। পরে ওখানে ভর্তি করে দাও বলাতে ও কলা ভবন তখন স্বাধীনতার জন্য বন্ধ হয়ে গেছে, তো যুদ্ধের জন্য ওখানে হিন্দুরা চালাতো। তো স্বাধীন হওয়ার পরে ওই কলা ভবন আর শুরু হয় না, যেহেতু হিন্দুরা সব ইন্ডিয়াতে চলে গেছে। পরে খুলনা স্কুল অফ মিউজিকে, ওখানে ওরকম ঘুঙুরের শব্দ শুনে আপারে বললাম যে এখানে ভর্তি করে দাও। পরে খুলনা স্কুল অফ মিউজিকে ভর্তি করলো। আমার খুব মনে আছে যে আপার নিজের টাকা দিয়ে আমাকে, তখন মনে হয় 13 টাকা দিয়ে ভর্তি করেছিলেন, 13 টাকা না 5 টাকা এরকম হবে, খুলনা স্কুল অফ মিউজিকে। তো ওটা আবার আমার বাসা থেকে অনেক দূরে ছিল, যেটার রিক্সা ভাড়া এখন 50 টাকা। তো আমি ছোটবেলায় ওখানে ভর্তি হয়ে পরে ওই খুলনা স্কুল অফ মিউজিকে আসা যাওয়া করতাম নিজে হেঁটেই। তখন হাফ প্যান্ট পরি আমি মনে হয় 5 বা 6-এ পড়ি। তো ওই আসা যাওয়া করতাম, করতে করতে পরে ওখানে থেকেই অনুষ্ঠান শুরু করে দেই, খুলনা স্কুল অফ মিউজিক থেকে স্যারের বিভিন্ন অনুষ্ঠানগুলোয় অংশগ্রহণ করি। আর ওখান থেকে স্যারের সঙ্গে মানে আরেকটু বড় হওয়ার পরে ওই স্কুল অফ মিউজিকে একদিন একটা খুলনার নৃত্যনাট্য হবে, স্যারেরই নৃত্যনাট্য প্লাবন। তো প্লাবন নৃত্যনাট্য করতো আমার ফ্রেন্ড, ও ওই স্কুল অফ মিউজিকের স্টুডেন্ট ছিল। আমরা 4টা ছেলে ছিলাম তখন ওখানে। তো ওরা আমার বড় ছিল, সবাই 2জন চাকরি করতো আর একজন তখন বিয়ে পড়তো। তা আমি ওদের মধ্যে ছোট। তো আমাকে বলতো যে আমরা ক্লাসমেট, আমাদের তুমি করে বলবা, আমরা ক্লাসমেট যেহেতু। আমি ছোট, আমার খুব ইতস্তত বোধ করতাম যে তুমি করে বলবো। তবে কিছুদিন ওদের সঙ্গে চলাফেরা করতে, ওরা চা খাওয়াতো, ক্লাস শেষ হলে চা খাওয়াতো, ওই সময় গল্প হতো। আস্তে আস্তে কিছুদিন বলতে বলতে আমি তুমি বলা শুরু করে দিলাম। পরে খুলনার যে একজন ছিল লোটন, খাজা হোসেন আহমেদ লোটন, ও খুলনার নামকরা নৃত্যশিল্পী, তো ওর সঙ্গে বেশি হৃদ্যতা হয়। আর একজন ছিল দৌলতপুরের আব্দুল্লাহ, আর একজন খুলনা পোস্ট অফিসে চাকরি করতো, তার নাম ছিল হলো সালাম। ওর বাবা আবার মানে ইমাম ছিলেন। স্যারের সঙ্গে খুলনার বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছি, যেমন যশোর ক্যান্টনমেন্টে করেছি। যশোর ক্যান্টনমেন্টে যখন অনুষ্ঠান করতাম তখন আমাদের খুলনার শিল্পী যে শামী আক্তার, উনি তখন ওই অনুষ্ঠানে গান গেতে দিত। সেও রাশিদুদ্দিন তালুকদার স্যারেরই স্টুডেন্ট ছিল। তো আমরা একসঙ্গেই আসতাম, ফেরার পথে রাত্রে 2টা-2:30 বেজে যেত। প্রথমে শামী আপার বাসায় নামায় দিয়ে পরে আমার গলি দিয়ে যেত। অনেক জায়গায় প্রোগ্রাম করছিলেন আপনি খুলনাতে, এবং এরই মধ্যে কি মণিপুরী নৃত্য শিখতেও শুরু করাটা লক্ষ্মীকান্ত সিং এর কাছে? হ্যাঁ হ্যাঁ, ওই আমার যে উস্তাদ রাশিদুদ্দিন তালুকদার, ওই লক্ষ্মীকান্ত সিং, ওনার বাড়ি হলো সিলেটে। তো উনি স্যারের বাসায় থাকতো দীর্ঘদিন।
এখন ওই স্যারের বাসায় ক্লাসেই আমরা মানে মণিপুরি নাচের, ওনার মণিপুরি নাচের বিভিন্ন আঙ্গিকগুলা ওনার কাছ থেকে শেখা। আর ওই স্যারের বেশি মানে নাচ দেখেছি মেয়েদের যে থালা নৃত্যটা করতো, ওটা খুব মানে বহুল প্রচলিত ছিল খুলনাতে। মানে মেয়েদের দেখছি যে ওটা খুব স্যারের ইয়ে ছিল। আর আমরা ওই যে মণিপুরি পূজা নৃত্য, ভেল মানে নাগা টাইপের নাচ, এগুলো আর কি আমরা করতাম। আচ্ছা। আর ওনার নাচ করেছি ওই যে ভেল, মণিপুরি ভেল নৃত্য, ওটা ক্যান্টনমেন্টে করতাম জঙ্গলি পাতা টাতা দিয়ে। ওই সময় যুদ্ধের নাচ যেটা? না না, জঙ্গলি জঙ্গলি। নাচ, আচ্ছা, নাগা জঙ্গলি নাচ, বুঝতে জঙ্গলি টাইপের নাচ, ওটা করতাম ক্যান্টনমেন্টে। আর গানের সঙ্গে নাচ করতাম স্যারের পরিচালনায়। তো ক্যান্টনমেন্টে যখন যেতাম, আসার পরে দিন বা ওই বাসায় ঢোকার আগে স্যার প্রত্যেকে 108 টাকা হাতের মধ্যে দিয়ে দিত, আচ্ছা। বলে চকলেট কিনা খাইও। তো ওই টাকাতে নিয়ে আমি আমার বোনের হাতে দিয়েছিলাম। তো বোন বলছে তুই মার কাছে দে, মা খুশি হবে। তো তখনকার দিনে কিন্তু 100 টাকা অনেক ইয়ে। তো আমি তখন ওই টাকার প্রতি লোভ বা ওইসব ছিল না, তো তখন মার হাতেই দিয়ে দিয়েছিলাম। তো এই মানে পারিশ্রমিক ওইটাই ওই সময় কিছু শুরু হয়েছিল। প্রথম পারিশ্রমিক তার মানে 100 টাকা ছিল। 100 টাকা ছিল, হ্যাঁ। তো আপনি তো সেখানে ভালোই ছিলেন, ঢাকাতে আসবার সিদ্ধান্ত নিয়েছিলেন কেন? ভালো ছিলাম বলতে তখন তো মানে কিশোর, আমার ম্যাট্রিক পাস করার পরে আমার খুলনার রাশেদ স্যার বললেন যে আমার বোন আর স্যার একটা স্কুলে, খুলনা ইকবালনগর স্কুলে জব করতো। আপা টিচার ছিল স্কুলের, আর স্যার ছিল নাচের শিক্ষক। তো আপার সঙ্গে স্যারের খুব ভালো হৃদ্যতা ছিল। সেই সুবাদে স্যার বাসায় আসতেন। তো স্যার বললো যে মনির তো খুলনায় শেখা শেষ হয়ে গেছে, আশেপাশে সব জায়গায় তো অনুষ্ঠান করছে, তো তাকে ম্যাট্রিক পাস করলে ঢাকায় পাঠাই দিলে হয়, তখন ওখানে তো টিভিতে নাচ টাচ করতে পারবে। পরে ওই স্যারের কথা মতোই ম্যাট্রিক পাস করার পরে আমি আমার পাশের বাসার এক ভাই, খোকন ভাই, ওনার সঙ্গে আমি ঢাকায় আসি ম্যাট্রিক পাস করার পরে। এসে ওই ঢাকার শহীদুল্লাহ হলে উঠি। আস্তে আস্তে তো তখন হলো খুলনা থেকে আসতে মানে ভোর 6টায় বাসে উঠলে রাত হয়ে যেত আস্তে আস্তে, ওই আরিচা দিয়ে আসতো। পরে ওখানে ওই হলে থাকা অবস্থায় আশেপাশে দেখতাম যে কোথায় কলেজ আছে। তো রাত্রে হলেই খেয়ে আশেপাশে ঘুরে দেখি দেখুন ওই শেখ বোরহানুদ্দিন কলেজ, ওখানে চাংখারপুলে। তো হোটেলে খেয়ে ওই একটু হেঁটে সামনে যেয়ে দেখি যে এই কলেজটা। পরে আপারে ল্যান্ড ফোন দিয়ে বললাম যে আপা এখানে একটা কলেজ দেখেছি, বোরহানুদ্দিন কলেজ, কয় কি যে তোর যদি ইয়ে হয় ওখানে ভর্তি হয়ে যায়। পরে ওখানে ভর্তি হয়ে আমি খুলনায় যাই। পরে এসে আবার ওই শহীদুল্লাহ হলেই ছিলাম। তারপরে কিছুদিন ছিলাম এক ফ্রেন্ডের সলিমুল্লাহ হলে, ওর ওখানেও 2 মাস ছিলাম। তখন ঢাকায় কেউ নাই, আমার জানাশোনা আত্মীয় স্বজন, কাছের মানুষ। তো ওই সময় আর কি আমার প্রথম শুরু হয় কিন্তু টিভিতে একটা নৃত্যনাট্য দিয়ে। আচ্ছা। তা ওই সময় ওটা একটা মানে 21-এর উপর একটা নৃত্যনাট্য ছিল। ওটা রাইজা খানম ঝুনুর পরিচালনায়, উত্তরণের দেশে। এটা ছিল 21-এর উপরে ভিত্তি করে নৃত্যনাট্যটা, ওই এনামুল হক রচিত। জাদুঘরের উনি ছিলেন, ডিজি ছিলেন। তো ওনার নৃত্যনাট্যটাই অংশগ্রহণ করেছিলাম। সেটারও একটা কাহিনী যে ওই একটা দুলাভাইয়ের ফ্রেন্ড ছিল সাংবাদিক, ওনারে বলে যে দুলাভাই বলে যে আমার শালাটা নাচ করে, ওরা একটু টিভিতে যদি সুযোগ করে দাও ভালো হয়, তোমার তো জানাশোনা। তো ওই সাংবাদিকটা আমাকে একজনের কাছে পাঠালো, একটা মানে মন্ত্রী টাইপের, ওই গণপূর্ত বিভাগের। তো ওনার কাছে গেছি, যার পরে উনি আবার বিটিভির খালেদা ফাহমি যে তাকে ফোন করে, বলে কি একটা ছেলে আছে নাচ করে, ওর একটা অডিশন নিয়ে যদি এনলিস্টেড করার ব্যবস্থা করা যায় ভালো হয়।
পরে উনি বললো যে পাঠায় দাও, কালকে 10টার সময় আসুক টিভিতে। তা আমি 10টায় যেয়ে গেটের ফোন দিছি, দেওয়ার পরে উনি বললো যে পাঠায় দাও। তো খালেদা ফাহমি রুমে গেছি, যাওয়ার পরে তখন ওই যে আব্দুল আল মামুন আর সরকার ফিরোজউদ্দিন ওনারা প্রডিউসার ছিল। তো ওরা দুজনে এই উত্তরণের দেশের জন্য তারা আর কি প্ল্যানিং করছে। তা বললো যে এই ছেলেটা নাচ করে, এর একটা অডিশন নেওয়ার ব্যবস্থা করতে। তারা বললো যে ঠিক আছে, এই অনুষ্ঠানটা দেখে তাকে নির্ধারণ করব যে সে কিরকম। তো অনুষ্ঠানটা করার পরে প্রচার হয়েছে হলো 22 তারিখে। তারপরে আমি ভাবতেছি যে আমি হয়তো এনলিস্টেড হয়ে গেছি টিভিতে। পরে দেখি যে না, আর কোনো ডাকেই না, কিছু না। পরে মে মাসে দেখি যে বুলবুল একাডেমির একটা ইত্তেফাকে বিজ্ঞাপন, হ্যাঁ, ওটা দেখে তখন আবার মানে ঢাকায় বোনের বাসা কচুক্ষেত ক্যান্টনমেন্টে, ওখানে। তো আপারে বলি যে আপা আমি তো ভর্তি হব ওখানে। আপার আবার 4 মেয়ে 1 ছেলে, তা 3টাকে নিয়ে দুলাভাইয়ের গাড়ি ছিল, দুলাভাই ছিল ডিউপো। তো গাড়িটা শুক্রবারে ফ্রি ছিল, তো 3 মেয়েকে নিয়ে আমি ভর্তি হলাম। 2টা মেয়ে, বড় মেয়ে সেজ মেয়েকে নিয়ে নাচে ভর্তি হই, আর এক মেজোটা ও গানে ভর্তি হয় নজরুলে। তো ওই শুরু হয় কিন্তু আমার ঢাকায় একাডেমিক্যাল এখান থেকেই। আচ্ছা, তারপরে আপনি কোথায় থাকেন তখন? তখন যখন বুলবুল একাডেমিতে ভর্তি হই তখন ছিলাম ক্যান্টনমেন্ট কচুক্ষেতে বোনের বাসাতে, হ্যাঁ। তো তখন ভর্তি হই, ভর্তি হতেও ওখানে একটা ব্যাপার যে উত্তরণের দেশের যে ডিরেক্টর ছিলেন রাইজা খানম জুনু, উনি ওখানে যায়, দেখি যে উনি ওখানে আছে, উনি টিচার ওখানে। তো উনি আমাকে দেখে বলে কি, এই ছেলেকে সেকেন্ড ইয়ারে ভর্তি করে নাও। তো তখন ফার্স্ট ইয়ার বাদে আমাকে সেকেন্ড ইয়ারে নিয়ে হলো। আমি যখন সেকেন্ড ইয়ারে ভর্তি হই তখন আমার উপরের ক্লাসে ছিল শফিক ভাই, সোহেল, এরা ছিল উপরের ক্লাসে। তো এই যে বাফাতে আপনি নিয়মিত শিখেছেন, সেটি আপনার ভিত কতটা শক্ত করেছিল? আসলেই বাফাতে ভর্তি হয়ে বুঝেছি যে নাচ একটা শেখার ব্যাপার, নাচ তালে করতে হয়। আমি কিন্তু খুলনাতে যখন নেচেছি তখন কিন্তু তাল সেন্স অত ছিল না, যেটা তালে নাচতে হয়, তাল যে বিভিন্ন প্রকার হয় এগুলো তখন বুঝতাম না। এই একাডেমিতে এসে ওটা বুঝেছি যে বিভিন্ন তালের উপর নাচ করতে হয়। তো খুলনায় মনে হয় যে অন্ধের মতো নাচ করতাম, যে ভিতরে একটা রিদেম আছে, নেচে যেতাম, মানে সস্তা বাহবা পেয়েছি সেটা মনে হতো খুলনায়, যে অবুঝের মতো নাচ করে করে মানুষের সস্তা বাহবা পেয়েছিলাম তখন। আচ্ছা, তো বাফাতে কতদিন শিখলেন? বাফাতে মানে 4 বছরের কোর্স, তো আমার 3 বছরেই কোর্স সম্পূর্ণ হয়। আপনি সরাসরি দ্বিতীয় বর্ষে ভর্তি হয়েছেন। তো ও বাফাতে ভর্তি হওয়ার পরে 1 মাস পরে থেকেই, মানে তখন তো ছেলে খুব নাচে ছিল না, আমি, স্বপন, শফিক ভাই, সোহেল, আমরা 4টা ছেলেই নিয়মিত অনুষ্ঠান আমাদের দিয়ে গ্রুপ নাচগুলাতে করতো। তা ওই 1 মাসের পর থেকেই শুরু হয়ে যায় অনুষ্ঠান করা। আর তখন বাফার এত মানে ছিল, নাম ডাক ছিল যে ঘন ঘন প্রোগ্রাম করতে হতো, মানে রিহার্সাল করতে হতো, প্রোগ্রাম করতে হতো, নৃত্যনাট্য করতে হতো, পিচ ডান্স করতে হতো। তো এই করতে করতে মানে শেখার যে ওইটা তো মানে শেখার পরেই রিহার্সাল করতাম আমরা একাডেমির। যেমন 3টা থেকে ক্লাস শুরু হয়ে যেত, তারপরে সন্ধ্যা থেকে রিহার্সাল করতাম। তখন খুব মানে আমরা ছেলেরা বেশি ব্যস্ত ছিলাম, আর আমাদের নিয়ে বেশি টানাটানি ছিল। অন্যান্য পরিচালকরা চাইতো যে আমাদের দিয়ে তারা কাজ করুক। তো বাফার তখন খুব ছিল, মানে জৌলুস ছিল। তারপরে আবার বিধিনিষেধ ছিল যে বাফার কর্তৃপক্ষের পারমিশন ছাড়া আমরা বাইরে অনুষ্ঠান করতে পারবো না, এই বিধিনিষেধগুলা ছিল। অনুষ্ঠান করেও বাফার কর্তৃপক্ষের কাছে বকা খেয়েছি, মানে রীতিমতন অপমানিত হয়েছি যে অনুষ্ঠান করেছি কেন পারমিশন ছাড়া, স্টুডেন্টদের নিয়ে করেছি, আমার শেখানো স্টুডেন্টদের নিয়ে করেছি। তো আচ্ছা, অল ইন্ডিয়া ট্যুরে তো আপনি গিয়েছিলেন এবং সেখানের অনেক অভিজ্ঞতা রয়েছে, সেটি আপনাকে কতটা সাহায্য করেছে আপনার জীবন গড়তে? সেটা তো মানে বাইরের জগতে যাওয়ার যে একটা ব্যাপার, বাইরে গেলে যে মানুষের চোখ খোলে আলাদাভাবে, সেটা কিন্তু ওই অল ইন্ডিয়া ট্যুরে যে উপলব্ধি করেছি। তাহলে অল ইন্ডিয়া ট্যুরটা ছিল
পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওখানে আসতো অংশগ্রহণ করার জন্য। বাংলাদেশ থেকে আমরা গেছি। আর ওই সময় কিন্তু জীবিত ছিল ইন্দিরা গান্ধী, ভারতের প্রধানমন্ত্রী। তা আমাদের খুব ভাগ্য ভালো যে সুযোগ হয়েছিল ওনার ওই পার্লামেন্টে গিয়ে ওনার সামনে দেখা করা, কথা বলা। আমার ছবিও আছে ওনার সঙ্গে, অটোগ্রাফ নিচ্ছি। Wow. তো ওটা আমার জন্য একটা বড় পাওয়া, কিন্তু তখন মনে হতো না। ওই ট্যুরে যে অনেক বড় বড় শিল্পীর সঙ্গে মানে ছবি তোলার সৌভাগ্য হয়েছে, অটোগ্রাফ নেওয়ার সৌভাগ্য হয়েছে। তো এখন মনে হয় যে কত ছোটবেলাতেই সেই বড় বড় মানুষের সংস্পর্শে গেছি, মানে পাহাড় সমান। এখন মনে হয় যে তারা জনপ্রিয় মানুষ। সেরকম অভিজ্ঞতা ছোট ছোট করেই কিন্তু আপনার জীবনটা আপনি ঋদ্ধ করেছেন, আপনি সমৃদ্ধ হয়েছেন, এবং সেই আলোটা এখন হয়তো অনেকের মাঝে ছড়িয়ে দিচ্ছেন, এবং আমরাও সেই আলোটা একদম তাই। নিচ্ছি আজকে। তো ভারতের কোন কোন স্থানে নাচ পরিবেশন করা হয়েছে? ওটা বিভিন্ন স্টেটে ছিল, উড়িষ্যা, তারপরে নামগুলা ঠিক মনে পড়ছে না, তবে মানে 12-13টা কান্ট্রিতে আমরা ঘুরেছি। তো আমাদের সৌভাগ্য ছিল যে আমাদের সব জায়গায় নিয়েছে প্লেনে, আর অন্যান্য যেমন নেপাল ওরা আবার ট্রেনে গেছে। আমরা যাওয়ার পরে শুনি যে আমরা তো ট্রেনে আসছি, আমাদের 2.5 দিন লেগেছে। তা অনেক কিছুই তখন মনে হতো যে মানে একটু বেশি পাওয়া হয়ে গেছে ছোটবেলায়। তো সেই সময় তো আমরা জানি যে ভারতে অনেক বিশিষ্ট নৃত্যশিল্পীরা ছিলেন। তো কখনো ইচ্ছে হয়েছে যে তাদের কারো কাছে গিয়ে শিষ্যত্ব নেয়ার, তাদের থেকে শেখার? আসলে ওইভাবে তখন মনে হয় নাই। এখন মনে হয় যে তখন ভারতে গিয়ে শিখলে হয়তো একটা গুরুর তকমাটা সহজে পেয়ে যেতাম, কিন্তু তখন মনে হয় না। তখন এত বেশি মানে অনুষ্ঠান করতাম, কাজ করতাম, মনে হয় যে কাজ করছি, এই কাজ দিয়েই হয়তো নিজে বড় হয়ে যাব। যে ভালো কাজ করলে একসময় এর ফিডব্যাক আসবে যে কাজের বিনিময়ে আমি বড় হয়েছি। তো এখন মনে হয় যে শিখে আসলেই হয়তো ভালো হতো, একটা নামের আগে গুরু বসানো যেত। আমি কিন্তু মানে গুরু শিষ্য পরম্পরার যে জিনিসটা, ওটা আমি বিভিন্ন ছেলে মেয়েদের শিখাই। আমি কিন্তু আমার আন্ডারে কাউকে রাখি নাই। এত ছেলে মেয়েদের শিখিয়েছি, কিন্তু কখনো কুক্ষিগত করে রাখি নাই যে আমার আন্ডারেই থাকো। আমি চাইছি যে ওরাও ছড়িয়ে পড়ুক, বিভিন্ন জায়গায় নিজেকে বিকশিত করুক, উঠে যাক আরো। এখন কিন্তু অনেক টিচাররাই তারা তাদের স্টুডেন্টকে নিজের করে রাখে, যে ভালো কোনো প্ল্যাটফর্ম যাক হয়তো সেরকম আর কি ইয়ে করে, মানে তার আন্ডারেই রেখে দেয় বেশি, যাতে মানে সহজে তাদের পায়। কেন একটা শিল্পী তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে। অবশ্যই। এখন আমার থেকে সরে গেলে ওদের আবার ডাকলে দেখা যাবে সে আবার আরেকজনের কাছে ইনভলভ হয়ে আছে, তখন তাকে বাদ দিয়ে তো আমার এখানে আসা, আমিও চাইবো না যে আরেকজনের কাছে ইনভলভ হয়ে তাকে আমি বকা দিয়ে আনবো যে আমি তৈরি করছি আমার কাছে আসো, এটা আমি চাইবো না, চাই না আর কি। স্যার, এর শুরুটা আসলে কিভাবে, মানে প্রশিক্ষক হিসেবে আপনি কবে যাত্রা শুরু করেছিলেন? যাত্রা শুরু করেছি এটা আমি ধানমন্ডি থাকা অবস্থায়, ওই যখন মানে 4th ইয়ারের দিকে গেছি। ঝুনু আপা উনি মানে যারা সিনিয়র, আমরা তাদের দেখে দেখেই নাচ করতাম। তো একসময় আমিও সিনিয়র হয়েছি, তখন ঝুনু আপা ক্লাস করানোর জন্য তার ক্লাসে ডাকতো, ডেকে বলতো যে তুমি করো। তো আমাকে দেখে দেখে পিছে ছেলেমেয়েরা করতো। তো সেই থেকেই শুরু হয়ে গেছে। আর ছোটদের ক্লাসটা শুরু হয়ে যায় যখন আমি বাফার শিক্ষকতা করি 85-এ, কিন্তু 82-তে আমার সার্টিফিকেট হয়ে যাওয়ার পরে 2 বছর আমাকে মানে শিক্ষক হিসেবে, ট্রায়াল শিক্ষক হিসেবে রাখছে। মানে তখন নিয়োগ দেয় না আমাকে। তো 2 বছর রাখার পরে মানে কনভেন্সটাও দিত না। 2 বছর পরে যখন চাইছে আমাকে 3,500 টাকা দিয়েছিল, ব্যাস আমি খুশি তাতে। মানে টাকা পয়সার প্রতি খুব আমার মানে লোভ ছিল না, মোহ ছিল না। আমার মোহ বলতে সব নাচের দিকেই, যে লোভ যেটা সেটা নাচে, যে আমি একটু নাচের সুযোগ পাবো, এটার দিকে। মানুষ টাকা দিক না দিক, আমার কিন্তু আগে কাজ করে নাই। আমি অনেক পরিচালকের কাজ করেছি, তখন তাদের থেকে কনভেন্সটাও নেই নাই। বিটিভিতে কাজ করলে হয়তো একটা চেক দিত, ওইটাই। আপনার নামটা খুব সুন্দর, মনি। কে রেখেছিল? মনি নামটা রেখেছিল মা, আমার মা। ওই ছোটবেলায় আমাদের আঞ্চলিকে ভাষায় বলতো কুটিমণি। আমার মার বাড়ি হলো যশোরে।
বাবার বাড়ি হলো যশোরে, আমার জন্ম খুলনায়, মানে আমাদের বাড়ি বানানো হয় খুলনায়। তো কুটিমণি বলতে 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 মানে নামটা সেখান মণি, থেকে মণি। মানে মণি আমার। তো পরশমণি কলা কেন্দ্র, এই পরশমণি নামটা কে রেখেছিল, আপনার নাচের প্রতিষ্ঠান? এটা আমারই রাখা। মূলত পরশমণি যে একটা পাথর। ব্যাপার, পাথর, এখন ওই পরশ পাথর। পরশের সংস্পর্শে এসে যদি কেউ উদ্ভাসিত হয়, মানে এগিয়ে যায়, বড় হয়, ওই পরশের জন্যই আর কি ওই পরশমণি নামটা আমার মনে হয়েছে যে বাহ। রাখলে ভালো। কবে শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল 96 থেকে। আমার শুরুটা হলো পুরান ঢাকা থেকে। আমি বুলবুল একাডেমিতে ওয়াইজঘাট শাখাতে শিক্ষকতা শুরু করি। তখন ওখানে প্রাইভেট শিখতো অনেক বাচ্চারা, তো ওদের দিয়েই বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতাম, পারফরমেন্স করতাম। তো অনেকে বলতো যে আপনার কোনো সংগঠন আছে কিনা, তো তখন থেকে ওই নামটা আমি ব্যবহার করতাম। আর একটা নাম পছন্দ ছিল মণিহার, যে আচ্ছা। মণির সঙ্গে হার যুক্ত। ওখানেও একটা মিনিং খুঁজে পেয়েছিলাম যে মণিহার, একটা হার বানালে তার মধ্যে অনেকগুলা পুঁতি থাকে। এখন ওই পুঁতিগুলো হবে আমার স্টুডেন্টরা, মানে এইভাবে। তারপর পরশমণি নামটাই আমার কাছে মনে হচ্ছে বেটার, কারণ হ্যাঁ, আমারও হার সেটাই তো মনে গলার হয়েছে। হার যেমন হয়, আবার হার হচ্ছে পরাজয় হতে পারে। সো আমি চাই না যে আপনার পরাজয় হোক। তো এই যে যখন শুরু করলেন, নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে যখন আপনি নাচ শেখাচ্ছিলেন আর কি, কোনো চ্যালেঞ্জের মুখোমুখি পড়েছিলেন? চ্যালেঞ্জের মুখোমুখি হয় নাই, তবে বাধার মুখোমুখি হয়েছিলাম কিছু। তো কোনো বাধাই আমাকে পিছে হাঁটাতে পারে নাই। কি কি বাধা? বাধা বলতে যেমন আমার একাডেমির যে বাধাটা ছিল যে বাইরে অনুষ্ঠান করতে পারবে না, বলতে হবে, পারমিশন নিতে হবে। তো ওটা খুব একটা পারমিশন নিতাম না, অনুষ্ঠান করে ফেলতাম। কিছু জায়গায় হয়তো কেউ জানাতো যে মনি তো ওখানে অনুষ্ঠান করেছে, ওরা ছিল। তো ওই যে আগে বলেছিলাম যে আমাকে ক্লাসের মধ্যে শেখাচ্ছি, সেখানে এসে আমার যেসব স্টুডেন্টরা ছিল তাদেরকে বকা দিয়েছে, তাদের সামনে আমাকেও মানে একটু ভর্ৎসনা শুনতে হয়েছে। তো এগুলো শুনে অভ্যস্ত হয়ে গিয়ে এখন এই পর্যন্ত এসেছি। তো দমাতে পারে নাই কোথাও, চলছি এখনো। আমার কথা হলো আমার পা যতদিন চলবে আমার নাচ ততদিন করে যাব। যেহেতু আমি খুলনা থেকে আসছি ঢাকা শহরে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্যে, তো আমি থেমে থাকবো না। আমি মৃত্যু পর্যন্ত আমি নেচে যাব। আমার জীবনটাই মনে হয় নাচের জন্য উৎসর্গ হয়েছে। তো আমি দমবো না নাচ ছাড়া। চমৎকার। এবং পরবর্তীতে নাফা, যেটি আমরা জানাচ্ছিলাম নবাবগঞ্জ, সেখানে আপনি কবে থেকে কাজ শুরু করলেন? সেখানে ওদের একাডেমিটা শুরু হয় 99 থেকে। তো ওই শুরু থেকেই আমাকে ওখানে ইনভলভ করে তারা। তো ওখানে অনেক বছর ছিলাম, 8-10 বছর ছিলাম। তো পরবর্তীতে আমি মানে পুরান ঢাকার থেকে ওই সময় অনেক কাজ হতো, তো পরে মানে ওখান থেকে একটু হলাম, মানে আর সময় দিতে পারছিলাম না। পরে আমার স্টুডেন্টদের পাঠাতাম যে তোমরা যে ওখানে ক্লাস নাও। ওখানে হলো যেদিন ক্লাসে যাবে সেদিনকে ক্লাসের টাকাটা দিয়ে দিত। তা ওই টাকাটা ওই স্টুডেন্ট যাদের পাঠাতাম ওরাই পেত। তা ওদেরও একটু সচ্ছয় হতো। পরবর্তীতে আমি আর যেতাম না, আমার স্টুডেন্ট যেত ওখানে। পরশমণি কি এখনো আছে? পরশমণি এখন আছে, মানে 30 বছর ধরে চলছে? হ্যাঁ। এটা শাখা একটা করেছি 8 সালে খুলনাতে, আমাদের বাসায়। মানে বাড়িতে বাবা মা মারা যাওয়ার পরে একদম আমাদের বাড়ির নিচের তলা একদম খালি। তো আমার অংশে আমার রুমগুলাতে আমি ওই একাডেমির চর্চা করি, কাজ করি। আচ্ছা। তো পরশমণি যখন শুরু হয়েছিল, কতজন শিক্ষার্থী নিয়ে শুরু হয়েছিল মনে আছে? খুলনাতে তো প্রথম অল্প অল্প হয়, তারপরে তো প্রচুর স্টুডেন্ট হয়েছিল খুলনায় না, যখন ঢাকায় হ্যাঁ, হয়েছে? ঢাকায় তো আমার মানে যারা বুলবুল একাডেমিতে শিখতো বাচ্চারা, বড় মেয়েরা, তখন তো মানে বেশ মানে মানে 2-1 জন না, ওরা তো আমার সঙ্গে কোচিং ক্লাস করার জন্য, কোচিং নেওয়ার জন্য আসতো আমার বাসায় পুরান ঢাকায় সূত্রাপুরে আমি থাকতাম। তো মানে প্রচুর স্টুডেন্ট ছিল আমার তখন। তখন কি বাফা ছেড়ে দিতে হয়েছিল আপনাকে, যেহেতু আপনি বলছিলেন যে পছন্দ করতেন না তারা? না, বাফা শাড়ি নাই কখনো, কেন বাফা একটা ব্র্যান্ড তখন। বাফা কি এখনো আছে? এখনো আছে, বুলবুল ললিত কলা একাডেমি। জি। এটার অনেকগুলা শাখা এখন। আর
বাফা সারি নাই কখনো, কেন বাফার একটা সাইনবোর্ড আলাদা, বাফার নামটার জন্যই আমার থাকা, নাহলে আমি আর কোনো দিকে যাই নাই। এখন কোন পদবিতে আছেন বাফাতে? এখন আমি বাফায় ভাইস প্রিন্সিপাল হিসেবে আছি। আচ্ছা, কত বছর হলো এই পদে? এই পদে গত বছর থেকে হলো। এতকাল আর কি এই ইয়ে ছিল না, এই ট্রেডিশনটা ছিল না যে এত বছর পরে একটা পদে যাবে। এটা শুরু হয়েছে গত বছর থেকে। তা আমার ওই গত বছর থেকেই এই পদটাই আমি নিয়োজিত হয়েছি। আপনি তো মূলত লোকনৃত্য এবং সাধারণ নৃত্যের জি। প্রতি বেশি আগ্রহী, এই দুটো বিষয়কে কেন বেছে নিয়েছিলেন এই জনরাকে? হয় কি, লোকনৃত্যটা আমাদের দেশীয় সংস্কৃতির মাধ্যমে পরিবেশন করা যায়, আর সাধারণ নৃত্যটা তো গানের সঙ্গে করা হয়। এগুলো আর কি সহজেই করা যায়, কম্পোজিশন করতে হয়, আর এই জন্যই আর কি আমি বেছে নিচ্ছি। আর যেহেতু আমি পিওর ক্লাসিক্যাল শিখে নাই, আমি অনেক ক্লাসিক্যাল নাচের অনেক আঙ্গিকই শিখেছি। যেমন 2 বছর শিখেছি ওডিসি নাচ, ভারতের প্রশিক্ষক এসেছিলেন বাংলাদেশে, ওনার কাছে 2 বছর আমরা বাংলাদেশের অনেক শিল্পীরাই তার কাছে শিখেছি। সানি মহাপাত্র, উনি আর কি ফার্স্ট সেক্রেটারি ওয়াইফ ছিলেন ভারতীয় কমিশনারের। ওনার কাছে আমরা সবাই যে ঝাঁপিয়ে পড়ে শিখেছি, মানে বড় বড় নৃত্যশিল্পীরাও। তো তারপরে আমি ভরতনাট্যমের প্রশিক্ষণ দিতে আসে যারা, তাদের কাছে না শিখেছি ভরতনাট্যম, তারপরে কথক, এগুলা শিখেছি। আর আমার একটা জিনিস বলা হয় না যে আমি যখন বাফায় ছিলাম, মানে ওই সময় আমার একটা ভালো সুযোগ হয়েছে, সেটা এখন ফিল করি। একটা নৃত্যনাট্যের জন্যে কলকাতা থেকে তাসের দেশ নৃত্যনাট্য হবে, সেখানে বাফা মানে সারা বাংলাদেশেরই, মানে ঢাকার সব ছেলেদের ডাকা হয়েছে সিলেকশনের জন্য, যে তাসের দেশের নৃত্যনাট্যের নাচে অংশগ্রহণের জন্য। তখন আমাদের ধানমন্ডি শাখার হল ঘরটা অনেক বড়, সব ছেলেরা আমরা নাচের জন্য ইনভলভ হয়েছে। এখন দেখি যে সামনের সারিতে সব ঠেলাঠেলি। পরে আমার কোনোদিনও ঠেলাঠেলি বা এগিয়ে যাওয়া কিছু করা এগুলো ছিল না আমার ভিতরে। আমি একদম লাইনের পিছনে আলাদাভাবে যায় দাঁড়াইছে কোনায়, একদম শেষের লাইনে। তা আমি ওখানে গুরুজি লক্ষ্মী কি জিতেন সিং পরিচালক, উনি মণিপুরীর। তো উনি ওখান থেকে সামনে থেকে ফিগার দেখাচ্ছে, আমি পিছনে বসে আর কি ওই ফিগারগুলো করছি। তো একসময় উনি আসলো, পিছে এসে আমাকে নিয়ে গেল সামনে, নিয়ে যে দাঁড় করে রাখলো। পরে আর কি অন্যদের নাচ টাচ দেখলো, দেখার পরে আমি ভাবছি যে উনি সিলেকশন করতে আসছে, এত গ্রুপ ডান্স করবো, আমরা তো সবসময় গ্রুপ ডান্স করি। পরে দেখি যে ওনার ওই তাসের দেশে নৃত্যনাট্যের শুরুর অংশে একটা নাচ, আর হাফ টাইমের পরে আর একটা নাচ। তো ওই 2টা নাচ আমাকে দিয়ে করিয়েছিল। তো ওটার জন্য আমার একটা এখন মনে হয় যে অনেক পাওয়ার, মানে সব শিল্পীরা, ঢাকার যারা পুরুষ শিল্পীরা, তারা কিন্তু ওখানে সবাই ওই অডিশনে ছিল। তো এখন মনে হয় যে ওইটা করে, আর এত আমি বাফার প্রতি অন্ধ ছিলাম তখন, ওই অনুষ্ঠান কখন শেষ হবে, বাফার রিহার্সালে আসবো, আমার মাথার মধ্যে ওইটা। অনুষ্ঠানে নাচ করেই আমি কাপড় বদলাই, গুরুরে বলে চলে আসছি যে আমি রিহার্সালে যাচ্ছি বাফার। তো এখন মনে হয় যে আমি মানে একটা বড় কাজ করেছিলাম তখন। অবশ্যই স্যার, দীর্ঘদিন ধরে নাচের সাথে যুক্ত আছেন, তো যে সময় আপনি নাচে যুক্ত হয়েছিলেন সে সময় কি নাচকে পেশা হিসেবে নেওয়া সম্ভব ছিল, কিংবা বর্তমানে কি সম্ভব? আসলে নাচকে পেশা হিসেবে নেব, এখন হয়তো পেশা হয়ে গেছে, কিন্তু নেব তখন ভাবি নাই। আর কখনো যে নাচ করে যে অনেক টাকা ইনকাম করব সেটাও ছিল না। তবে আমি কষ্ট করেছি নাচের জন্য, আমি নাচ শিখিয়েছি, মানে শিখাইছি যাদের, তাদের থেকে টাকা নিয়েছি, সেটা হলো টিউশন করে। তো সেটা আমার জন্য মনে হয়েছে যে আমি কষ্ট করে আমি তাদের থেকে বেতন পাচ্ছি। কিন্তু আমি কখনো এটা করি না যে তাদের থেকে 2টা পয়সা বেশি নেব, বা একটা পোশাক বানিয়ে বেশি টাকা নিলাম, বা একটা সুযোগ দিয়ে তাদের টাকা থেকে আমি কিছু টাকা নিলাম। ওই ধরনের টেন্ডেন্সি আমার ভিতরে কখনো কাজ করে নাই। সেটা না হয় আপনার কাজ করেনি, কিন্তু যারা এই পেশায় আসতে চায় আর কি, আপনি তাদেরকে সমর্থন দেবেন, মানে পেশা হিসেবে নেওয়া সম্ভব তৈরি হয়েছে এখন সেক্ষেত্রে? তো
অনেক সম্ভব। যেমন এখন বিভিন্ন স্কুল কলেজে নাচের শিক্ষক নিয়োগ নেওয়া হচ্ছে, শুধু নাচের না, গান, মিউজিক, বিভিন্ন শাখা ইউনিভার্সিটিতেও এখন চালু হয়েছে। আমাদের সময় তো ছিল না শিক্ষার কোনো এই সাবজেক্টগুলা। তো এখন সম্ভব পেশা হিসেবে নেওয়া। জি, আপনার নাচ নিয়ে আমরা এত গল্প শুনছি, এ পর্যায়ে আপনার নাচ একটু দেখতে ভীষণ ইচ্ছে হচ্ছে, কি বলো রুম্মান? অবশ্যই, কেন নয়। আসলে নাচ দেখানো হঠাৎ করে একটু কষ্টসাধ্যই। তারপর চেষ্টা করব, যেহেতু আমি নৃত্যশিল্পী, নাচেই আমার মানে পরিচয়, নাচ করে আমার আনন্দ ভালো লাগে। তবে নাচের ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন, দর্শকরাও ক্ষমা করবেন আশা করি। দর্শক, চলুন আমাদের আজকের অতিথি নৃত্যশিল্পী আমিরুল ইসলাম মনির যার জায়গা, সেখানে আমরা তাকে পাঠিয়ে দিই, আমরা তার নাচ দেখি। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। সত্যি আমরা সবাই রাজা। রাজা আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। চমৎকার, অসাধারণ। মানে আমরা কখনো আপনার নাচ এরকম প্রত্যক্ষ করিনি এর আগে, সেটা আমাদের ব্যর্থতা, কিন্তু আজকে কিন্তু ভীষণ ভাবে মুগ্ধ হলাম। একদমই তাই। অনেক ধন্যবাদ। যদি আমার নাচের কোথাও কোনো জায়গা ভালো লাগে, তার জন্য ধন্যবাদ আপনাদেরও। বাহ, চমৎকার। স্যার, এই যে দীর্ঘ জীবনে আপনি তো অনেক নৃত্য গুরুর সান্নিধ্যে এসেছেন, দেশে বিদেশে। আসলে কার সাথে দেখা হওয়ার অভিজ্ঞতা কিংবা কার জীবন দর্শন কিংবা কার উপদেশ আপনাকে সবসময় আপ্লুত করেছে? আমার গুরু, আমার খুলনার যে গুরু, ওনার উপদেশ, মানে ওনার কথাতেই আমার ঢাকায় আসা। আর পরে ঢাকায় এসে আমার যে গুরু রাইজা খানম জুনু, আমি ওনার সংস্পর্শ থেকেই বেশি কাজ করেছি, বেশি উদ্বুদ্ধ হয়েছি। মানে আমার খুলনা থেকে আসার পরে ওনার হাজবেন্ড কিন্তু বুলবুল একাডেমির সেক্রেটারি ছিল, সভাপতি ছিল, আমানুল্লাহ চৌধুরী। তা আমার জীবনের বেশি সময় কেটেছে ওনাদের বাসায়, পুরান ঢাকায় কায়েরটুলিতে। ওখানে আমাদের রিহার্সাল হতো। তো আমার তখন ঢাকায় তো আমি একা একা পথ চলা। তা আমার মনে হতো যে আমার খুলনার বাবা মা আর ঢাকায় ইন্দ্রা আমার বাবা মা, মানে তাদের, এটা আমি ফিল করতাম। আমার মনে মনে একটা ইয়ে থাকতো যে ইন্দ্রা আমাকে মানে কোনো কিছু হলে, বিপদ আপদ হলে সাহায্য করবে। তো এটা আমার তাদের প্রতি একটা, তখন থেকে ছোটবেলা থেকেই তাদের প্রতি আমার একটা মানে সম্মানের জায়গা ছিল। জি, আপনি নিজে যদি জানতে চাই, প্রশিক্ষক হিসেবে আপনার শিক্ষার্থীদেরকে কোন উপদেশটি দিয়ে থাকেন সবচেয়ে বেশি? আমি চাই যে আমার শিক্ষার্থীরা
একটা বড় জায়গায় পৌঁছাক, ভালো শিক্ষায় শিক্ষিত হোক, ভালো মানুষ হোক সবচেয়ে আগে। মানে আমি একদম মানে মানুষের খারাপ দিকটা পছন্দই করি না, মানে উগ্রতা পছন্দ করি না। বিশেষ করে আজকাল যে নাচগুলা হয়, আমরা কিন্তু টিভিতে নাচ করেছি, বিটিভিতে। আমার পার্টনার যে ও একটা নাচের মধ্যে, ঈদের নাচের মধ্যে মানে ফ্রক পরেছে, ওন্নাটা পরে নাই। তো ওইটা হলো ড্রেসটা ওইভাবেই, ওন্না ছাড়া আর কি ড্রেসটা। তা প্রডিউসার বলল যে তাকে ডেকে নিয়ে আলাদা করে বলল। তাই বললো কি বললো, বললো যে ওন্না পড়তে বললো, যে এটা বিটিভি, এখানে বুক খুলে নাচা যাবে না, অথচ এখন সব চলে। আচ্ছা স্যার, আরেকটা জিনিস অনেক বছর ধরে চলে, সেটা হচ্ছে যারা নাচ শিখে অনেক দূর পর্যন্ত এগিয়েছে তাদেরকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বড় বড় অনুষ্ঠানগুলোতে ডাকা হয় না, মানে কিন্তু ডাকা হয় তাদেরকে যারা হচ্ছে গিয়ে হয়তো নাটক করছে কিংবা অন্য ক্ষেত্রে তারা গান করছে, হ্যাঁ, তাদেরকে দিয়ে নাচানো হয় আর কি। হ্যাঁ, এটা তো মানে যারা অ্যারেঞ্জার তারা চায় যে মানে প্রমিনেন্ট কেউ আসুক বা মডেল কেউ আসুক, নায়িকা আসুক তার অনুষ্ঠানের। তারা হয়তো নাচে একটু পিছিয়েও আছে কিংবা হয়তো জানেও না। না না না, অনেক অনেক নায়িকারা তো নাচ শিখে আসে না, অথচ তারা মানে একটা বড় প্ল্যাটফর্মে নাচ করছে। তাদের পিছনে আমাদের নৃত্যশিল্পীরা নাচ করছে, তাদেরকে মানে দিচ্ছে, মানে উঠাচ্ছে, কিন্তু নাচছে আমাদের নৃত্যশিল্পীরা। জি। তা এটা আমার একদম অপছন্দ, কেননা একটা প্রকৃত নাচটা মানুষকে দেখানো উচিত। অবশ্যই। আর এখন যে নাচের পোশাকগুলা ব্যবহার হয়, এখন একই পোশাক পরে লোকনৃত্য নাচছে, সাধারণ নৃত্য নাচছে, একটা কম্পোজিশনের নাচ করছে, সব একই পোশাক পরে। পোশাকের ধরনগুলো এখন একই হয়ে গেছে, মানে আমাদের দেশীয় পোশাকের এখন মানে বিলুপ্ত হয়ে গেছে। তবে আমার মনে হয় খারাপটা ভুলে আমরা ভালোটাকে আসলে আঁকড়ে ধরে থাকতে চাই, এবং আপনাদের মতো মানুষরা আছেন আমাদের পাশে, এবং আপনারা অবশ্যই আমাদের পথের দিশা দেখাবেন। এবং আজকে সকালটিকে এত সুন্দর করে তুলবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। আমাকে মাছরাঙ্গা টিভি ডেকেছে, মাছরাঙ্গা টিভি কর্তৃপক্ষকেও ধন্যবাদ। কেননা আমার অনেক দিনের শখ ছিল যে রাঙা সকালে আসবো, আমি কিন্তু এই অনুষ্ঠানটা ভোরে উঠে টিভিটা ছাড়ি, ছেড়ে এই অনুষ্ঠানটা দেখি। আমি শুধু নৃত্যশিল্পীদের দেখি না, সব শিল্পীদের দেখি, যারা উদ্যোক্তা আছে তাদের ওই ইয়েগুলো শুনি, যে তারা কিভাবে এসছে, জীবনে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, চড়াই উতরাই করে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, যে একটা পরিশ্রমের জায়গা থেকে উঠে আসা মানুষকে এই রাঙা সকালে নিয়ে আসা হয়। আমার এই জন্য খুব ভালো লাগে রাঙা সকাল। তো যে অনুষ্ঠান আপনার ভালো লাগতো সেখানে আজকে আপনি আমাদের রাঙিয়ে গেলেন। অনেক অনেক ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।